This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, একটা ব্যাপার শুরুতেই পরিষ্কার করে দিতে চাই, যেটা হচ্ছে আমাদের এক প্রতিবেশী রাষ্ট্রে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। আপাত দৃষ্টিতে আমরা একটা সংবাদ মাধ্যম আমরা কি করতে পারি, এরকম বিশ্বের যে কোনো প্রান্তে এরকম কিছু ঘটলে সেই খবরগুলোর একটা কি বলবো ম্যাটার অফ ফ্যাক্ট, নৈর্ব্যক্তিক একটা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি, যেটুকুনি ঘটছে সেটা আপনাদের দেখাতে পারি। আরেকটা জিনিস করতে পারি আমরা, কিছু কিছু ক্ষেত্রে সেটা বিশ্বের যে কোনো প্রান্তে যেখানেই হোক না কেন, যদি কোনো ন্যায্য কোনো দাবিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে পথে নামেন, কোথাও না কোথাও গিয়ে মানুষ হিসেবে একজন মানবিক দিক থেকে গোটা ব্যাপারটা দেখতে গিয়ে আমাদের সমর্থন তো তাদের দিকে চলেই যায়, তাই না? আমরা কোথাও গিয়ে মানসিকভাবে তাদের সাথে সংযুক্ত হয়ে যাই। কিন্তু যদি সেই জায়গাটায় কোথাও গিয়ে আমাদের মনে হয় যে আগুনটা লেগেছে, সেই আগুনটার আঁচ আমার দেশের গায়ে লাগছে, সেই আগুনটার আঁচ আমার দেশের মনে লাগছে, তাহলে তো আমাদের তখন মুখ খুলতেই হয়। দেখুন, বাংলাদেশে যা হচ্ছে সেটা অনভিপ্রেত, বারবার বলছি, কোনো জায়গায় বিশ্বের যে কোনো জায়গায় তাজা রক্ত ঝরবে এটা কাম্য নয়, আমরা চাই না। এটা আমাদের ভারতীয় সংস্কৃতিতে নেই। যদি ভারতীয় সংস্কৃতিতে থাকতো তাহলে আমাদের ভারতের ইতিহাসটা অন্যরকম হতো, তাই না? তাহলে বাংলাদেশে ওই হানাদারদের সরিয়ে দেওয়ার পর বাংলাদেশের মানুষের হাতে শেখ মুজিবুর রহমানের বক্তব্যগুলো শুনলেন তো, সেই মুক্তিযোদ্ধাদের হাতে দেশটাকে তুলে দিয়ে ভারতীয় সেনা সরে আসতো না। সুযোগ পাওয়ার পর পাকিস্তানের ভেতরে ভারতীয় সেনা ঢুকে পড়তো, ফিরে আসতো না। এগুলো ভারতের সংস্কৃতি। আমরা হানাদার নই, আমরা দখলকারী নই, কিন্তু আমরা দুর্বলও নই। আমরা আমাদের সংস্কৃতি, আমাদের বিশ্বাস নিয়ে থাকতে ভালোবাসি, কিন্তু সেটা আমাদের দুর্বলতা নয়। কাজে আমাদের দেশের গায়ে যদি এতটুকু আঁচ লাগে, সেই জায়গার থেকে আমাদের প্রতিরোধ শুরু, সেই জায়গার থেকে আমাদের বক্তব্য শুরু। বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেই অর্থে আমরা আমাদের প্রতিবেশীর ব্যাপারে, পড়শির ব্যাপারে নাক গলাচ্ছি। এখন যে কথাগুলো বলবো তার মানে সেটাই দাঁড়ায়। কিন্তু কেন গলাচ্ছি, কেন বাংলাদেশকে নিয়ে কথা বলছি? তার কারণ, আবার বললাম, বাংলাদেশে যে আগুন জ্বলছে সেই আগুনের আঁচ আমাদের গায়ে, আমাদের মনে লাগছে। দেখুন, যখন লক্ষ্যের থেকে উপলক্ষ্যটা বড় হয়ে ওঠে না, যখন আস্তে আস্তে কিছু স্বার্থান্বেষী শক্তি কোথাও গিয়ে মাথাচাড়া দিচ্ছে বলে সন্দেহ হয়, যখন মনে হয় যে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনের আঁচে কিছু দুষ্কৃতী, কিছু ষড়যন্ত্রকারী বা কিছু কিছু লোক যারা অন্যের খারাপ চায়, তারা হাতটা সেঁকে নেওয়ার চেষ্টা করছে, তখন কিন্তু আমরা প্রতিবাদ করার প্রয়োজনীয়তা অনুভব করি। এই মুহূর্তে কিন্তু সেই প্রয়োজনীয়তাটা অনুভব করছি, আগেও করেছিলাম, আপনাদের সামনে বলেছিলাম। তার একটাই মাত্র কারণ ছিল, কারণ এই বাংলাদেশের এই আন্দোলনটায় আমাদের দেশের অসংখ্য মানুষ কিন্তু সহমর্মিতা দেখিয়েছিলেন। দেখবেন, প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওখানকার ঘটনাগুলো। তারা ভেতরে ভেতরে আন্দোলিত হয়েছেন, হওয়ারই কথা। কোনো একটা আন্দোলনে যদি দেখা যায় এক তরুণ সামনে দাঁড়িয়ে বুক পেতে দিচ্ছে এবং সেই পেতে দেওয়া বুকে বুলেট ফুঁড়ে যাচ্ছে, আমরা তো কোথাও গিয়ে নড়ে যেতে বাধ্য। আমরা সেটা করেছিলাম, কিন্তু সেই আন্দোলনটা একটা দেশের সম্পূর্ণরূপে অভ্যন্তরীণ একটা বিষয়, তার সাথে আমাদের দেশটাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা কেন? গোটা বিষয়টা নিরন্তর কিছু কিছু লোক চেষ্টা চালিয়ে গেছিলেন গোটা বিষয়টাকে আমাদের দেশের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। এইটা আমরা বুঝতে পারিনি, এটার প্রতিবাদ করেছি আমরা।
আজকেও কিন্তু আস্তে আস্তে যা যা দেখেছি সেটার তিনটে দিক আছে। একটা, একজন রাজনীতির ছাত্র, বিশ্বের ইতিহাসের ছাত্র, সাংবাদিকতার ছাত্র হিসেবে আমাদের দায়িত্ব সেটার একটা দিনলিপি লিখে যাওয়া, আপনাদের সামনে তুলে ধরা, সেটা আমরা করব। সেটা তো যেটা ঘটছে সেটা আপনাদের জানাচ্ছি। দ্বিতীয় জায়গা, সেটার থেকে কোথাও গিয়ে কোন জায়গাটায় আমাদের স্বার্থে আঘাত লাগছে, আমরা রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক এই সমস্ত দিক দিয়ে কোথায় কোথায় একটু চাপের পড়ে যেতে পারি বা আমাদের স্বার্থ বিঘ্নিত হতে পারে, সেই জায়গাগুলো বুঝে নেওয়া, সেটাও আমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব নিজেদের সংগঠিত করা, কারণ মানুষ তো আমরা। দুটো দেশ, দুটোর মাঝখানে যে কাঁটাতারের বেড়া রয়েছে, সে কাঁটাতারের বেড়া হয়তো একটা সীমানা নির্ধারিত করে দিতে পারে। মনের মধ্যে সীমানা কি তৈরি হয়? হয় না। কাজে আমরা ঠিক যেভাবে ওখানে গুলি চলতে দেখে, তাজা রক্ত ঝরতে দেখে আন্দোলিত হয়েছি, হয়তো তাদের ভাবনা, চিন্তা, সেই আন্দোলনের গতি, প্রকৃতি, সেগুলো দেখে আমরা অন্যভাবেও আন্দোলিত হতে পারি, আমাদের শান্তি বিঘ্নিত হতে পারে। সেই জায়গা থেকে আমাদের সচেতন হওয়া দরকার। আমরা সচেতন হতে চাইছি। যখন দেখা যায় যে একটা বিষয়কে অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, যখন দেখা যায় তাতে আমাদের শান্তি বিঘ্নিত হতে পারে অথবা কোথাও গিয়ে একটা অস্থিরতার সৃষ্টি হতে পারে আমার জায়গায়, তখন যুক্তি দিয়ে ভাবনা চিন্তা করতে হয়। সেই জন্যই গোটা বিষয়গুলোকে একটু অন্যভাবেও বিশ্লেষণ করার দরকার, যাতে আমাদের একটা মানসিক প্রস্তুতি তৈরি হয়, যাতে আমাদের একটা সংযম তৈরি হয়, যাতে কোনোভাবে ওই উত্তাপে হাত সেঁকতে সেঁকতে কেউ আমাদের না উত্তেজিত করে তুলতে পারে। ভাবছি, জানেন তো, এতদিন যাকে জাতির পিতা বলে মাথায় তুলে রাখলো বাংলাদেশের মানুষ, সে মুজিবুর রহমানের মুক্তি এইভাবে হলো। মুক্তি ছাড়া কি বলবো? যারা ওখানে স্বাধীনতা পেয়েছেন বলে আজকে ওই মূর্তিটা ভাঙলেন, ওই মূর্তির মাথার ওপর উঠে ওই হাতুড়ির আঘাতের শব্দগুলো শুরুতে শোনালাম, শুনতে পেলেন না? ঠক ঠক করে একটা শব্দ হচ্ছিল, আর মনে হচ্ছিল কোথাও গিয়ে ঘন্টা বাজছে। ঘন্টা কখন বাজে জানেন? দেবালয়েও বাজে, শত্রু আসার সময়ও বাজে। কখনো আশা, কখনো আশঙ্কা। এই শব্দটা কি অন্য কোনো ইঙ্গিত দিচ্ছে না? দেখুন, ইঙ্গিতটা ছিল, কিন্তু ইঙ্গিতটা ছিল। ওই বললাম প্রথমে, এই ভারত বাদে আমরা একটা জিনিস দেখেছিলাম, যে জিনিসটার সমাপতন হলো আজকে, যে উপমহাদেশের বাকি সবকটা দেশেই কিন্তু সেনার ক্ষমতা হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা আছে, আপনারা জানেন সেটা। আপাতত তারই সর্বশেষ উদাহরণ কিন্তু হয়ে উঠল বাংলাদেশ। সেখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখন অলরেডি মানুষজন প্রাথমিক কি হয়, প্রাথমিক যখন একটা উচ্ছ্বাস, উন্মাদনা, এই বিষয়গুলো কোথাও গিয়ে থিততে শুরু করে, তখন কিন্তু আস্তে আস্তে তখন লোকজন বুঝতে পারে কি হচ্ছে, কি হতে পারে। এই বিভিন্ন রকম আশা, আশঙ্কা, এগুলো তখন মনের মধ্যে দানা বাঁধতে শুরু করে। এই যে ট্রানজিশনটা, এই যে একটা মনের মধ্যে ভাব পরিবর্তনটা, এটার ছাপ কিন্তু এই বাংলাদেশ থেকে ইতিমধ্যেই, এই কয়েক ঘন্টার মধ্যেই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টগুলো হচ্ছে না, তার মধ্যে দেখতে পাচ্ছি। অনেক মানুষ বুঝতে পারছেন এটা কি হলো। কোটা বিরোধী আন্দোলন, খুব ভালো কথা। সেই কোটা বিরোধী আন্দোলনের দায় দায়িত্ব, বা ঠিক আছে তারপরে সেটা যেভাবে দমন পীড়ন চলেছে, বা এতদিন ধরে শাসন কেন্দ্রিক যদি কোনো ক্ষোভ থেকে থাকে, সেগুলোর জন্য তো শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে পারে মানুষ। নর্মালি আমরা গণতন্ত্রে জানি সেগুলো ভোটের ক্ষেত্রে হয়, এক্ষেত্রে হয় রাস্তায় নেমে হয়েছে। কিন্তু তার সাথে মুক্তিযুদ্ধের তো কোনো কন্ট্রাডিকশন নেই। তাহলে মুজিবুর রহমানের মূর্তিতে কারা হাত দিল? তাহলে কি যারা
এই কাণ্ডটা ঘটিয়েছে তারা বাংলাদেশের ভালো চায় না, স্বাধীনতা চায় না, এই জায়গাটা। এবং তার সঙ্গে সঙ্গে এই যে এই ভাবগুলো, এগুলো কিন্তু সব সোশ্যাল মিডিয়া বেরোচ্ছে এখন আস্তে আস্তে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস হয়েছে জানেন তো, এই যে সেনা তারা দায়িত্ব নিয়েছে, তারা অন্তর্বর্তীকালীন একটা সরকার গড়ে দেবে বলছে, সর্বদলীয় বৈঠক তারা ডেকেছে। সেই ক্ষেত্রে একটা খুব সুন্দর চমৎকার একটা সোশ্যাল মিডিয়া পোস্ট চোখে পড়ল। একজন লিখেছেন, ভেবে দেখুন তো, শিয়ালের হাত থেকে আপনার ছাগলকে বাঁচিয়ে বাঘের সামনে ফেলে দিলেন না তো। ভাবার বিষয়, ভাবনার রসদ আছে গোটা বিষয়টার মধ্যে। গতকাল ঢাকার রাস্তায় সেনাবাহিনীর ট্যাঙ্কের ওপরে উঠে পড়েছিলেন আন্দোলনকারীরা, সেনাবাহিনী কিন্তু তখন চুপ করেছিল। এই মৌনতার মধ্যে দিয়ে কি বাংলাদেশি সেনা ওই আন্দোলনে সম্মতি জানাচ্ছিল, যার শেষ রেশ আজকে পুরো জিনিসটা নিজেদের কন্ট্রোলে নেওয়ার মধ্যে। দ্বিতীয়ত, যে আন্দোলনটা বাংলাদেশের ছাত্ররা শুরু করেছিলেন, সেই আন্দোলনে বিচ্ছিন্নতাকামী শক্তির প্রভাব বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছিল এবং বোঝা যাচ্ছিল একদল অত্যন্ত সুনির্দিষ্টভাবে গোটা আন্দোলনের অভিমুখটা ভারত বিরোধী একটা আন্দোলনের মধ্যে ঘুরিয়ে দিতে চাইছে। গোটা আন্দোলনের মাঝপথেই বাংলাদেশে একটা পোস্টার ভাইরাল হয়। সেই পোস্টারে লেখা ছিল, ছাত্ররা যদি রাজাকার, দেশটাকার, ইন্ডিয়ার। আজও আরও চারপাশে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন যে ভিডিও টিডিও ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু ভারত বিরোধী স্লোগান দেখেছি আমরা। আর তখনই প্রশ্ন করেছিলাম, একটা ছাত্র আন্দোলনের সঙ্গে অনাবশ্যকভাবে ভারতকে জুড়ে দেওয়ার উদ্যোগ কেন? কারাই উদ্যোগ নিল? আজ শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে যখন সে দেশের সেনাবাহিনী পুরো শাসনভারটা নিল, তখন মনে হচ্ছে সবার আগে এই উত্তরটা খোঁজা দরকার। সংরক্ষণ বিরোধিতার মোড়কে যে আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনে কি আসলে ভারত বিরোধিতার ধুয়োটা তুলে বাংলাদেশের সরকার পতনের একটা প্রেক্ষাপট তৈরি করা হলো? এবং তার সঙ্গে সেই সরকার পতনের থেকে বঙ্গবন্ধুর মুক্তি ভাঙার প্রতিযোগিতা, এই দুটো একসঙ্গে কেন জুড়ে গেল? আমরা এরকম মূর্তি ভাঙতে তো দেখেছি, অতীতে দেখেছি, তার প্রেক্ষাপট কিন্তু আলাদা ছিল। আমরা দেখেছি রাশিয়ায় লেনিনের মূর্তি ভাঙতে, দেখেছি ইরাকে সাদ্দাম হুসেন, আর তারপর দেখলাম বাংলাদেশে শেখ মুজিবের মূর্তিটা ভাঙতে। সময়ের সঙ্গে সঙ্গে কি মানুষের মন থেকে এরা একই সঙ্গে একইভাবে মুছে গেলেন? এটাই কি ভবিতব্য? পৃথিবীতে একটাই স্থির জিনিস, সেটা পরিবর্তন, সেটা দেশের হোক বা মানুষের মনের হতে পারে হয়তো। The opposition BNP or is the Jamaat-e-Islami, which is the radical pro-Pakistan Islamist grouping that is very active on the streets. They have joined the protest and they have actually brought in that violence into the protest. You cannot rule out the involvement of foreign powers who are inimical to Bangladesh's interests and frankly to our security interests also.